হুম, দেখো, শুরু করি। আজকে আমরা দেখবো ইলেকট্রিক ডাইপোল একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে থাকলে, একটা ডাইপোল যখন এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে থাকলে সেটা একটা ফোর্স এক্সপিরিয়েন্স করতে পারে, টর্ক এক্সপিরিয়েন্স করতে পারে। টর্ক ফোর্স কত হয়, হ্যাঁ, করতে পারে কি করতে পারে না সেটাও আমরা দেখবো। এবং যদি করতে পারে তাহলে কত হয় সেই ফোর্স বা টর্ক কত হয়, সেটা আমরা করব। আচ্ছা দেখো, ধরো এটা একটু বুঝে নাও। ইলেকট্রিক ফিল্ড এইদিকে আছে, এটা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। বলো তো, তোমাদের মনে আছে নিশ্চয়ই যে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি একটা পজিটিভ চার্জ রাখা যায় সেটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে। ধরো ইলেকট্রিক ফিল্ডের আমি ম্যাগনিটিউড বললাম ই, হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড ই। আর এখানে যদি একটা পজিটিভ চার্জ রাখি কিউ, তাহলে এই কিউ চার্জটার উপর কোন দিকে ফোর্স, রাইট সাইডে ফোর্স লাগবে, তাই না? এইদিকে একটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে এই পজিটিভ চার্জ। এই ফোর্সের ম্যাগনিটিউডটা কত? ই ইন্টু কিউ না? আচ্ছা, যদি নেগেটিভ চার্জ রাখতাম তাহলে কি হতো? অপোজিট ডাইরেকশনে ইকুয়াল চার্জ নেগেটিভ, তাহলে কি হতো? ইকুয়াল চার্জ বাট নেগেটিভ। তাহলে ফোর্স কত লাগতো এর উপরে? ফোর্স এটাই লাগবে, সেমই লাগবে, শুধুমাত্র ডিরেকশনটা আলাদা, তাই না? ফোর্স তো ইকিউ, এটার উপরে ফোর্স ইকিউ। তাহলে পজিটিভ চার্জ ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে ফোর্স এক্সপিরিয়েন্স করে, নেগেটিভ চার্জ ইলেকট্রিক ফিল্ডের উল্টো দিকে ফোর্স এক্সপিরিয়েন্স করে। আর সেই ফোর্সের ম্যাগনিটিউড আমরা জানি, ফোর্স ইজ ইকুয়াল টু এফ ইকুয়াল টু কি, ই ইন্টু কিউ। আচ্ছা, এটা বেসিক ব্যাপারটা তোমরা জানো। এইবার আমাদের কিন্তু ব্যাপার এখানে এরকম পয়েন্ট চার্জ দিয়ে না, আমাদের তো ব্যাপারটা হচ্ছে এক্সটার্নাল ফিল্ডের মধ্যে আমরা রাখছি কাকে? এবার রাখবো ডাইপোলকে। ডাইপোলকে যদি আমরা এক্সটার্নাল ফিল্ডের মধ্যে রাখি তাহলে সেটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে কি করবে না আমরা দেখবো। এবার আমরা ডাইপোলের কথা বলি একটু। এবার ভাবো, এটা ইলেকট্রিক ফিল্ড বলছি, এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা ডাইপোলকে রাখা হবে। ধরো আমি ডাইপোলটাকে এইভাবে রাখলাম। আচ্ছা, এইটা একটা ডাইপোল বোঝাচ্ছে, আর অ্যারো সাইনটা কি বোঝাচ্ছে? ডাইপোল মোমেন্টের ডিরেকশন বোঝাচ্ছে। ইলেকট্রিক ফিল্ড তো এই দিক, ইলেকট্রিক ফিল্ড এই দিক, ডাইপোল মোমেন্টের ডিরেকশন এই দিক, এই দিক। এর মানে কি? তুমি মনে মনে ভাবতে পারো এখানে এটার পজিটিভ চার্জ আছে, এখানে মানে পজিটিভ কিউ চার্জ আছে, আর এখানে নেগেটিভ কিউ চার্জ আছে। তুমি তাই ভাবতে পারো, তাই না? এই ডিরেকশন তার মানে এগুলো না লিখলেও কিন্তু আমরা বুঝে যাই। একটা ডাইপোল তোমাকে যদি বলে এটা একটা ডাইপোল যার পি এর ডিরেকশন এই দিক, তার মানে আমি বুঝে গেলাম এখানে প্লাস কিউ চার্জ, এখানে মাইনাস কিউ চার্জ অবশ্যই আছে। হ্যাঁ, তাহলে এটা একটা ডাইপোল যদি বলা হয়, এই ডাইপোল মোমেন্ট যদি পি হয় তাহলে অবশ্যই এখানে একটা প্লাস কিউ চার্জ আছে আর এখানে মাইনাস কিউ চার্জ আছে, এই তো। আচ্ছা, এবার এই প্লাস কিউ উপরে এইদিকে একটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে না এই প্লাস কিউ চার্জের উপরে কত ফোর্স? ই কিউ ফোর্স এদিকে থাকবে না? আর ঠিক একই রকম মাইনাস কিউ চার্জের উপরে ফোর্স কোন দিকে? কোন দিকে? অপোজিট ডিরেকশনে, এই দিকে। এই ফোর্স তো ইকিউ। এইবার টোটাল এই সিস্টেম বলতে ডাইপোলটার উপর দুটো ফোর্স অপোজিট ডিরেকশনে হচ্ছে এবং ইকুয়াল ফোর্স হচ্ছে। তাহলে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড যদি হয়, এক্সটার্নাল ফিল্ডটা যদি ইউনিফর্ম হয়, তাহলে সব জায়গাতে ইলেকট্রিক ফিল্ড ই। তাহলে এইটার উপর নেট ফোর্স কি দাঁড়াচ্ছে? এফ নেট দাঁড়াচ্ছে আমার একদিকে ইকিউ আর একদিকে ইকিউ, অপোজিট ডিরেকশন। নেট ফোর্স কিন্তু জিরো হয়ে যায়। তার ডাইপোল ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে রাখলে তার উপর নেট ফোর্স জিরো হবে। আচ্ছা, নেট ফোর্স জিরো মানে কি? ডাইপোলের মোশন হবে না, মানে ট্রান্সলেশনাল মোশন যেটা, সেটা হবে না। যদি ইউনিফর্ম ফিল্ড না হতো তাহলে কিন্তু অন্য ব্যাপার হতো। কিরকম? ধরো এইখানকার ইলেকট্রিক ফিল্ডটা বেশি, এখানকার ইলেকট্রিক ফিল্ডটা কম, তাহলে ই ওয়ান কিউ এদিকে ফোর্সটা বেশি হয়ে যাবে আর এইদিকে ই টু কিউ ফোর্সটা কম হয়ে যাবে। তখন ওই দিকের ফোর্স নেট, তাহলে নেট ফোর্স একটা তখন থাকবে এইদিকে। বোঝা গেল? তখন কিন্তু ডাইপোলটাকে কি করবে? মুভ করবে। বোঝো নাই? এটা ডাইপোল যখন ইলেকট্রিক ফিল্ড ইউনিফর্ম হবে, এইদিকে ফোর্স কি লাগবে? এই এনটাতে ফোর্স ইকিউ, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এই দিক। ডাইপোলকেও রাখা হয়েছে এইদিকে, ডাইপোল মোমেন্টটা এইদিকে, তার মানে এখানে পজিটিভ চার্জ, এখানে নেগেটিভ চার্জ। তাহলে এই পজিটিভ চার্জের উপর ফোর্স এইদিকে, সেটা ইকিউ, আর এই নেগেটিভ চার্জের উপর ফোর্স এইদিকে। তাহলে ইকুয়াল ফোর্স, এটাকে দুইজন ধরে টানছে ধরো, তাহলে এর উপর নেট ফোর্স ইকুয়াল ফোর্সের টানছে, জিরো। আর ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড যদি না হতো, যদি এইখানকার ইলেকট্রিক ফিল্ড বেশি হতো, এখানকার ইলেকট্রিক ফিল্ড কম হতো, তাহলে এর উপর ফোর্স বেশি হতো, কারণ ইলেকট্রিক ফিল্ড ইন্টু চার্জ, এটা হচ্ছে ফোর্স। তাহলে নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কিন্তু ডাইপোলের উপর নেট ফোর্স থাকবে কি থাকবে না? থাকবে। আর ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হলে ডাইপোলের উপর নেট ফোর্স জিরো। আচ্ছা, তাহলে ডাইপোলের উপর নেট ফোর্স জিরো আমরা বুঝলাম। এখন আমি ডাইপোলটাকে এইভাবে না রেখে, ধরো ডাইপোলটাকে আমি এইভাবে রাখছি, ধরো ধরো এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আমি একটা ডাইপোলকে এইরকম লিখেছি, এটা ডাইপোল। এবার ভাবো, আগে ফোর্সের কথা ভাবো। এখানে পজিটিভ চার্জ, তাহলে এই এন্ডে ফোর্স লাগবে এইদিকে, কোন দিকে? অ্যালং দ্য ডিরেকশন অফ ইলেকট্রিক ফিল্ড ফোর্স লাগবে। আবার এই এন্ডে কোন দিকে? এইদিকে। আচ্ছা, এখন এইভাবে রাখলেও ডাইপোলের উপর নেট ফোর্স কি হচ্ছে? জিরোই হচ্ছে। আচ্ছা, এইবার টর্কের কথা বলি। যখন যখন ডাইপোলটা এইভাবেই ছিল, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনে যখন ডাইপোল ছিল, তখন ইলেকট্রিক ফিল্ড এই দিক, এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে
ডাইপোলটাকে এইভাবে রাখা আছে। আচ্ছা, তোমরা ভাবো টর্ক কি করে? রোটেট করায়। টর্ক অ্যাপ্লাই হলে রোটেট হয়, রোটেশন হয়। তাহলে বলো তো, এই দুটো ফোর্স মিলে তো টর্ক তৈরি করবে। এই একটা ফোর্স এর উপর কোন দিকে লাগছে? এইদিকে। আর একটা ফোর্স কোন দিকে লাগছে? এইদিকে। এই ডাইপোলকে ঘোরাতে পারবে? ঘোরাতে পারবে না, মানেই হচ্ছে এখানে টর্ক তাহলে জিরো, এখানে ঘোরাতে পারবে না। বুঝতে পারছো? তাহলে এইখানে টর্ক জিরো। কিন্তু এইবার বলো তো, দেখো তো এই কন্ডিশনে যদি ফোর্স এইভাবে একে যদি এইদিকে অ্যাট্রাক্ট করে, মানে এইদিকে টানে ওইদিকে টানে, হ্যাঁ, একটা রডকেই যদি এরকম আছে, এদিকে একটা ফোর্স দিয়ে টানছি, এদিকে একটা ফোর্স দিয়ে টানছি, কি হবে? সোজা হয়ে যাবে, ইলেকট্রিক ফিল্ডের দিকে মুভ করে দাঁড়াবে সবসময়। আচ্ছা, ঠিক আছে, হবে তো? তাহলে এইবার এই পজিশনটাতে ডাইপোলের টর্ক আছে না নাই? আছে। তাহলে এইখানে কিন্তু টর্ক আছে। এইবার আমরা তাহলে লাস্ট একটা ডিসিশনে আসি। ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি একটা ডাইপোল রাখা যায়, তাহলে ওই ডাইপোলের উপর নেট ফোর্স অলওয়েজ অলওয়েজ জিরো, অলওয়েজ। হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ড ইউনিফর্ম হলে কিন্তু অলওয়েজ জিরো। হ্যাঁ, আর যদি নন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হয়, তাহলে নেট ফোর্স জিরো হবে না। আর টর্ক জিরো হতেও পারে, নাও হতে পারে। তারপর এই ক্ষেত্রে টর্ক জিরো, আর এই ক্ষেত্রে টর্ক নন জিরো। বুঝতে পারছো? আচ্ছা, টর্কের হিসাবটা আগে তোমাদের আগে বলে নেই, ক্লাস 11 ব্যাপার। সে টর্কের হিসাবটা একটু দেখো, টর্ক কি করে করে আগে মনে করাই, তারপর লেখাচ্ছি। হ্যাঁ, আগে বেসিক জিনিসটা দেখো। টর্ক, হ্যাঁ, ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স, সেটা একটু মনে করাই। ধরো এরকম একটা অবজেক্ট, এই অবজেক্টের উপর এখানে একটা ফোর্স দেওয়া হচ্ছে, এফ ফোর্স, আবার এই দিকে একটা ফোর্স দেওয়া হচ্ছে, কাপল বলে এটাকে, তাই না? আচ্ছা, এই দুটো পয়েন্ট ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। এবার এটা ঘুরবে কি ঘুরবে না? ঘুরবে। আচ্ছা, এইখানে তারপরে টর্ক অ্যাপ্লাই হচ্ছে। এবার টর্কের ম্যাগনিটিউডটা কত সেটা আমরা দেখাচ্ছি। এই ফোর্স দুটোর মধ্যে পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে এটা। টর্ক টাউ দিয়ে লেখা হয় ফোর্স, যে কোনো একটা ফোর্স, এফ ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স, এইভাবে লিখলাম। মানে এই ডিসটেন্সটা খেয়াল করো। এইবার আমাকে বললো এই ডিসটেন্সটা গিভেন, মনে করো এই ডিসটেন্স দেওয়া আছে, এই ডিসটেন্সটা দেওয়া আছে, এই ডিসটেন্সটা মনে করো আর, আর এই অ্যাঙ্গেলটা মনে করো থিটা। বলতো পারপেন্ডিকুলার ডিসটেন্স তাহলে কত হবে? ওই আর আর থিটা দিয়ে পারপেন্ডিকুলার ডিসটেন্স বলা যাবে। আর সাইন থিটা হবে না? এটা পারপেন্ডিকুলার না, হাইপোটেনিয়াস না? তাহলে এই পারপেন্ডিকুলার ডিসটেন্স কিন্তু আর সাইন থিটা, মানে ডি পারপেন্ডিকুলার যেটা, সেটা হচ্ছে আর সাইন থিটা। ও, ডি পারপেন্ডিকুলার, আর এটা হচ্ছে আর ডি পারপেন্ডিকুলার, মানে হচ্ছে কত? আর সাইন থিটা না? টর্কের ম্যাগনিটিউড হচ্ছে এফ আর সাইন থিটা। আরটা কি বুঝতে পারছো? এই যে দুটো পয়েন্টে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, সেই পয়েন্ট দুটোর মধ্যে ডিসটেন্স। বাট আর সাইন থিটা কোনটা? আর সাইন থিটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিসটেন্স ফোর্স দুটোর মধ্যে, ফোর্স দুটো প্যারালাল আছে। আর এফ তো ফোর্স, এটা টর্কের ম্যাগনিটিউড। এবার তোমরা ক্লাস 11 পড়ছো, আমি 11 এর পড়া পড়াচ্ছি এখন। এই টর্ক একটা ভেক্টর কোয়ান্টিটি, টর্ক ভেক্টর দিয়ে লিখলে আর ক্রস এফ হয়। বুঝতে পেরেছো? আর ক্রস এফ হয়। টর্কের ইউনিট হবে নিউটন মিটার, ওয়ার্কের যা ইউনিট, এনার্জির যা ইউনিট, ওয়ার্কের টর্কের ইউনিট ডাইমেনশন একই। আচ্ছা, আর ক্রস এফ যদি টর্ক হয়, এবার টর্কের ডিরেকশন আমাকে বলতে হবে, কোন দিকে ডিরেকশন টর্কের। হ্যাঁ, রাইট হ্যান্ড থাম্ব রুল দিয়ে দেখো। আর এর ডিরেকশন তুমি ধরো, এটা এখানে যদি আমি অরিজিন ধরি, আর এর ডিরেকশন এইটা। হ্যাঁ, আর এফ এর ডিরেকশন ধরো এইদিকে এফ, এইদিকে আর, এদিকে আর, এদিকে এফ। আর ক্রস এফ মানে ইনভার্স। এই যে কোন এফ এর ডিরেকশন, এই যে এটা, আর এর সঙ্গে অ্যাঙ্গেল থিটা, তাহলে আর ক্রস এফ হচ্ছে এখানে ইনভার্স। বুঝতে পারছো? আচ্ছা, টর্কের তাহলে ফর্মুলা আমরা এফ আর সাইন থিটা শিখলাম, এটা ক্লাস 11 এর। এখন আমি এগুলো বুঝিয়ে দিচ্ছি, এখন আমাদের আসল পয়েন্টে আসি। এখন আমরা লিখবো, শুরু করছি। দুটো ডায়াগ্রাম ড্র করি আমরা, ইলেকট্রিক ফিল্ড দেখাচ্ছি এইভাবে। আচ্ছা, ইকুই ডিস্টেন্স যেন হয়। এখানে একটা ডাইপোল আমি নিচ্ছি, একটা এইভাবে নিচ্ছি ডাইপোল। ডাইপোলের ডিরেকশন এই দিক, মানে ডাইপোল মোমেন্টের ডিরেকশন এই দিক। হ্যাঁ, এই এন্ডে ফোর্স, এন্ডে ফোর্স তুমি ডায়াগ্রামে দেখিয়ে দাও। ফোর্স গুলো হবে এইদিকে ই ইন্টু কিউ, এদিকে ই ইন্টু কিউ। তাহলে নেট ফোর্স ইন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, এটা আমি হিটিং দিচ্ছি। নেট ফোর্স ইন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড। আমি আরেকটা ডায়াগ্রাম ড্র করি অ্যাঙ্গেল করে, একই ব্যাপার। এবার আমি ডাইপোলকে দেখাই, অ্যাঙ্গেল করে ডাইপোলকে দেখাই। এইদিকে পি, এদিকটা ই। এখানে টর্ক ক্যালকুলেশন করব, এই অ্যাঙ্গেলটা থিটা, এই ডিস্টেন্সটা 2L, ডাইপোলের যে লেন্থ,
আর এটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে 12 sin থিটা। লাগবে আমাদের ফোর্স, তো এই এন্ডের উপরেও ফোর্স ই কিউ, ওই এন্ডের উপরেও ফোর্স ই কিউ, তাহলে এখানে ফোর্স ই ইন্টু কিউ, এখানে ফোর্স ই ইন্টু কিউ। ব্যাস, ডায়াগ্রাম আমাদের হয়ে গেল। তুমি ডাইপোল মোমেন্ট হচ্ছে পি, পি এর ডিরেকশন এই দিকটা। নেট ফোর্স এফ নেট একবার লিখে দিচ্ছি, ই কিউ মাইনাস ই কিউ ইকুয়াল টু 0। তাহলে দেখো এফ নেট অলওয়েজ 0। হ্যাঁ, এটা কিন্তু ঠিক আছে। নেট ফোর্স 0 যদি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হয়, ডাইপোল যদি রাখা যায় ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে, তাহলে ফোর্স 0। এবার সেকেন্ড, টর্ক অন ডাইপোল ইন ইউনিফর্ম এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড লিখে দেই। টর্ক ক্যালকুলেশন করার সময় আমি ধরে নিচ্ছি এই ক্ষেত্রে টর্ক কি হবে, এটাকে ঘোরাবে না, টর্ক তো 0, এখানে টর্ক থাকবে, এখানে টর্ক হবে ফোর্স 0, এখানে টর্কও 0, ফোর্সও 0, এই তো ব্যাপার। তাহলে আমি ধরে নিচ্ছি লেট অ্যাঙ্গেল বিটুইন ইলেকট্রিক ফিল্ড E and ডাইপোল মোমেন্ট P is থিটা, ধরে নেওয়া হলো। ঠিক আছে, লেন্থ অফ ডাইপোল যেটা AB সেটা হচ্ছে 12 দিয়ে ধরি আমরা। এবার টর্ক মানে কি, টাউ দিয়ে লেখা হবে ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। কাদের মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স? ফোর্সের মধ্যে। দেখো ফোর্স মানে ই কিউ না, ফোর্স তো ই কিউ, যে কোনো একটা ফোর্স দুটোর মধ্যে। আর পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে এখানে লেখা আছে 12 sin থিটা, তাই হলো না? আচ্ছা দেখো টর্ক ক্যালকুলেশন হয়ে যাচ্ছে আমাদের 12 sin থিটা। তার আগের দিনের পড়া সিস্টেম অফ টু ইকুয়াল এন্ড অপোজিট চার্জেস সেপারেটেড বাই ভেরি স্মল ডিস্টেন্স, ওটাই ডাইপোল। হ্যাঁ, বাংলায় ইকুয়াল একটা পজিটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জ, এরা যদি খুব কাছাকাছি থাকে তাহলে এই দুটো চার্জ মিলে আমরা বলি একটা ডাইপোল। দুটো চার্জ বলতে একটা পজিটিভ একটা নেগেটিভ, ইকুয়াল হতে হবে, কিন্তু ইকুয়াল অপোজিট নেচার, এদের মধ্যে ডিস্টেন্স যদি কম হয় সেটাকে আমরা বলছি ডাইপোল। বাস, ওইটাকেই বলা হয় ডাইপোল, ওই জিনিসটাকেই বলা হয়, সিস্টেমটাকে ডাইপোল বলা হয়। আর ডাইপোল মোমেন্ট আলাদা, ডাইপোলের স্ট্রেংথ বোঝানো হয় ডাইপোল মোমেন্ট দিয়ে। ডাইপোল যেদিন শুরু করা হলো সেদিন বলা হয়েছিল হ্যাঁ ফোর্স, বুঝলাম না, বলো কোনটা বলতে? দুটোই তো, নেট ফোর্স বের করেছি 0ই হচ্ছে, নেট ফোর্স তো 0ই হচ্ছে, ফোর্স তো তুমি শোনো এটা ডাইপোল একটা, এখানে পজিটিভ চার্জ, এখানে নেগেটিভ চার্জ, এই পজিটিভ চার্জের উপরে ফোর্স এই দিক, নেগেটিভ চার্জের উপর ফোর্স এই দিক, তো দুটো ফোর্স আবার ইকুয়াল। তাহলে ভেক্টর রুল আমাদের কি বলে? নেট ফোর্স 0 হবে, ইকুয়াল যদি হয়, অপোজিট ডিরেকশন যদি হয়, নেট ফোর্স 0 হবে। তাহলে ডাইপোলের উপর নেট ফোর্স 0 যদি ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড হয়। আর তুমি কি বলতে চাচ্ছ? হ্যাঁ ডাইপোল মোমেন্ট, আরে ডাইপোল মোমেন্ট পি হচ্ছে ডাইপোল মোমেন্ট। পিটা কি আগের দিন করানো হচ্ছে। ডাইপোল মোমেন্ট হচ্ছে এটা, ধরো একটা ডাইপোল, তাহলে ডাইপোলে কি থাকবে? একটা মাইনাস কিউ চার্জ থাকবে, একটা প্লাস কিউ চার্জ থাকবে, এটা হচ্ছে ডাইপোল। ডাইপোল মোমেন্ট হচ্ছে এই অ্যাকচুয়ালি ডাইপোলটার স্ট্রেংথ কত সেটা বোঝাচ্ছে। ডাইপোলটার কত স্ট্রেংথ, যত ডাইপোল মোমেন্ট বেশি তত তার স্ট্রেংথ বেশি। হ্যাঁ, এবার ডাইপোল মোমেন্ট আমরা পি দিয়ে লিখি, পি ইকুয়াল টু চার্জ, যে কোনো একটা চার্জ নাও ইনটু এই চার্জ দুটোর মধ্যে একটা ডিসটেন্স থাকে, সেপারেশন থাকে, যেটা স্মল হলেও তো থাকবে, এই সেপারেশন লেখা হয়। আর আমরা এখানে এই সেপারেশনটাকে ধরছি 12 দিয়ে, তাহলে ডাইপোল মোমেন্ট 2QL বলতে পারো, অথবা কিউ ইনটু এ লিখতে পারো, একই কথা। এটাকেই আমি 2L বলছি, এ হচ্ছে এটাকেই আমি 2L বলছি যখন, তখন 2QL। হ্যাঁ, এবার ডাইপোল মোমেন্ট হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি হলে তার একটা ডিরেকশন থাকবে, সেই ডিরেকশনটা হচ্ছে মাইনাস চার্জ থেকে প্লাস চার্জের দিকে ডাইপোল মোমেন্টের ডিরেকশন, এটাই। এখন আগের দিন যেটা করানো হয়েছে, একটা ডাইপোলের জন্য একটা ডাইপোল এখানে রাখা হলো, ধর এটা একটা ডাইপোল, এই যে অ্যারো সাইন এদিকে মানে কি, এদিকে মাইনাস চার্জ আছে, এখানে প্লাস চার্জ আছে, তার মানে এটা ডাইপোল মোমেন্টের ডিরেকশন বোঝানো হচ্ছে। এই ডাইপোলটার অ্যাক্সিয়াল পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত আগের দিন করানো হয়েছিল। এই ডাইপোলটার পারপেন্ডিকুলার বাইসেক্টর এই পজিশনে ইলেকট্রিক ফিল্ড কত এটা করানো হয়েছিল, আর অ্যাট এনি পজিশন ইলেকট্রিক ফিল্ড কত। এবার দেখো তোমাদের মধ্যে একটা, যেহেতু তোমরা প্রথম পড়ছো, শুরুতেই মানে রিভিশন তার হচ্ছে না,
এই যে ইলেকট্রিক ফিল্ড আর এইখানে যে আমি ইলেকট্রিক ফিল্ড ইউজ করছি, কি এই যে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন আমি এইদিকে বলছি, এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে। কি ডিফারেন্স? এই ইলেকট্রিক ফিল্ড যেটা হচ্ছে আগের দিন যেটা করানো হয়েছে, সেটা এই ইলেকট্রিক ফিল্ড কে তৈরি করছে? ডাইপোল তৈরি করছে। বেসিক জিনিসগুলো বোঝো। এই ইলেকট্রিক ফিল্ডটা কার জন্য? ডাইপোলটার জন্য। যেমন একটা পয়েন্ট চার্জ রাখলে, এখানে পয়েন্ট চার্জ একটা আছে প্লাস কিউ, এখান থেকে আর ডিস্টেন্সে ইলেকট্রিক ফিল্ড আমরা বলি কে কিউ বাই আর স্কোয়ার, তাই না? এই ফিল্ডটা কার জন্য? এই পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ড কে কিউ বাই আর স্কোয়ার, এটা কে ক্রিয়েট করছে? ফিল্ডটা, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কে ক্রিয়েট করছে? এইটা মানে সোর্স চার্জ এখানে বলি। এইখানেও এই ডাইপোলটা ইলেকট্রিক ফিল্ড যে ক্রিয়েট করছে, বা এইখানে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা কত ডিউ টু ডাইপোল, সেটা আমরা আগের দিন বলেছি 2 kp বাই r কিউব, kp বাই r কিউব, kp বাই r কিউব ইনটু 3 স্কয়ার রুট 3 cos স্কয়ার থিটা প্লাস 1। আচ্ছা, এই ইলেকট্রিক ফিল্ডের কথাটা বুঝলা? এই ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ডাইপোলের নিজস্ব ইলেকট্রিক ফিল্ড, নিজে ইলেকট্রিক ফিল্ড তৈরি করছে চারপাশে। আর এখন যেটা হচ্ছে না, এই ইলেকট্রিক ফিল্ড কিন্তু এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড। এইখানে ইলেকট্রিক ফিল্ড ই, ডাইপোলের জন্য না কিন্তু। এই ইলেকট্রিক ফিল্ডটা অন্য কারোর জন্য, অন্য কোথাও চার্জ টার্জ আছে, ধরো ওই দিকটা পজিটিভ চার্জ আছে, তাহলে ওইদিকে কোথাও পজিটিভ চার্জ আছে, এখানে তাহলে ইলেকট্রিক ফিল্ড থাকবে। সেই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আমি ডাইপোলটাকে রেখেছি, বুঝতে পারছো? সেই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আমি ডাইপোলটাকে রেখেছি। এইবার এই ডাইপোলের বিহেভিয়ার আমরা দেখছি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে থাকলে কি হয়। তাহলে আগের ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে এই ইলেকট্রিক ফিল্ড অনেক ডিফারেন্স, আলাদা। আগের ইলেকট্রিক ফিল্ড ডাইপোল কত ইলেকট্রিক ফিল্ড তৈরি করছে সেটা, আর এখনকার ইলেকট্রিক ফিল্ড বাইরের ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আমি এটাকে রেখেছি, তাতে কি হয় সেটা দেখছি। এবার বাইরের ইলেকট্রিক ফিল্ডে রাখলে আমরা দেখলাম ইলেকট্রিক ফিল্ডটা যদি ইউনিফর্ম হয়, সেই ক্ষেত্রে ডাইপোলের উপর নেট ফোর্স 0 হয়। হ্যাঁ, টর্ক 0 হতেও পারে, নাও হতে পারে, সেটাই টর্ক ক্যালকুলেশন করছি। যদি ডাইপোলটা যদি ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে অ্যাঙ্গেল করে থাকে তাহলে টর্ক হবে, আর যদি অ্যাঙ্গেল করে না থাকে, এইভাবে থাকে, তাহলে টর্ক হবে না। সেটা ক্যালকুলেশন করছি আমরা, সেটা আমরা বুঝেও যাবো অ্যাঙ্গেল করে থাকলে কত টর্ক অ্যাক্ট করে, বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ, আরো শোনো। এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি আমি একটা ডাইপোলকে অ্যাঙ্গেল করে রেখে ছেড়ে দিলাম, ফ্রিলি মুভ করতে দিলাম, কিরকম মুভ করবে? ইলেকট্রিক ফিল্ডের মধ্যেই, ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা ডাইপোলকে রাখলাম, হ্যাঁ, এটাকে আমি ছেড়ে দিলাম, কি হবে? ইউনিফর্ম সোজা হয়ে যাবে। তুমি বলো সোজা হয়ে যাবে, তাই না? এইদিকে ফোর্স আর এইদিকে ফোর্স, দুই ফোর্স এটাকে টেনে কি করবে? সোজা হয়ে যাবে। তাহলে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে সবসময় ডাইপোল এমন ভাবে অ্যালাইন হয়, ডাইপোল মোমেন্টের ডিরেকশন আর ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন সবসময় সেম হতে চায়, তাই না? ইলেকট্রিক ফিল্ড কি করে? ডাইপোল মোমেন্টের ডিরেকশনটাকে একদিকে আনার চেষ্টা করে সবসময়। আমি ডাইপোলটাকে এইদিকে নিয়ে আসি, আবার এদিকে ফোর্স দিয়ে আবার এরকম সোজা করে দেবে। সবসময় একটা ইলেকট্রিক ডাইপোল তাহলে অ্যালাইন করে কোন দিকে? ইলেকট্রিক ফিল্ডের দিকে অ্যালাইন করবে। কখন? ফ্রিলি ওকে মুভ করতে দিলে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এইখানে আমি ডাইপোলটা এইভাবে রেখেছি, ও কি থাকতে পারবে? তার মানে কেউ রেখেছে জোর করে, যে রেখেছে সেও টর্ক অ্যাপ্লাই করছে। না রেখে আমি এখানে ধরে আছি বলেই, টর্ক অ্যাপ্লাই করে আমি ধরে আছি বলে এরকম ভাবে আছে, ছেড়ে দিলে কি হবে? ছেড়ে দিলে আবার সোজা হয়ে যেত, বুঝতে পারছো? তাহলে এই সোজা হচ্ছে কেন? আবার ইলেকট্রিক ফিল্ড টর্ক অ্যাপ্লাই করছে, ইলেকট্রিক ফিল্ড টর্ক অ্যাপ্লাই করে এটাকে সোজা করে দিচ্ছে, আর আমি অপোজিট ডিরেকশনে টর্ক দিয়ে এটাকে রেস্টে রেখেছিলাম। ঘটনা ভেতরে বোঝো ব্যাপারগুলো, বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে এবার ইলেকট্রিক ফিল্ডের জন্য আমি যদি ছেড়ে দিই, তাহলে টর্ক অ্যাপ্লাই হবে, তখন আগের পজিশনে বা এই অ্যালাইন ইলেকট্রিক ফিল্ডের দিকে ডাইপোলটা অ্যালাইন হবে। এই তো জিনিসটা। তাহলে এই মোমেন্টে, এই অবস্থায় টর্ক কত সেটাই আমরা এখন হিসাব করে যাচ্ছি, যে এটাকে আগের অবস্থায় নিয়ে যাবে যে টর্কটা, সেটা হিসাব করছি। দেখো এই পর্যন্ত হয়ে গেছে তোমাদের 2eq × 12 sin থিটা, বুঝতে পেরেছো তো? আচ্ছা, সেটাই ইম্পর্টেন্ট, বোঝাটাই ইম্পর্টেন্ট, একদম বেসিকটাই বোঝা উচিত ঠিকঠাক। কি ও জিজ্ঞেস করাতে ভালো হলো। হ্যাঁ, ঠিক আছে, হলো। আচ্ছা, দিচ্ছি। হ্যাঁ, এবার টর্ক কি আসছে আমাদের, দেখো তো 2ql এসছে কি? 2ql মানে তো p, আর কি আছে আমাকে বলো। হ্যাঁ, একটা এই যে 2ql, এটা মানে কত? p e sin থিটা। তাহলে p e sin থিটা, দিস ইজ দ্য ম্যাগনিটিউড অফ টর্ক। দেখো, টর্ক থিটার উপর ডিপেন্ড করে। থিটা যখন 0, ভাবো আর পড়ো, ই আর পি একই ডিরেকশনে, টর্ক থাকবে? ই আর পি অপোজিট ডিরেকশনে, টর্ক থাকবে কিনা? 180 ডিগ্রি হয়ে যাচ্ছে, এখানেও টর্ক 0। আর অন্য যে কোনো অ্যাঙ্গেলের জন্য 90 ডিগ্রি, ই আর পি 90 ডিগ্রি, টর্ক থাকবে? অবশ্যই থাকবে, এটাকে টেনে সোজা করে দেবে। ঘটনা বুঝতে পারছো? আচ্ছা, হ্যাঁ, তাহলে বলো তো ম্যাক্সিমাম টর্ক কত হতে পারে? sin 90 এর ক্ষেত্রে ম্যাক্সিমাম টর্ক। আর মিনিমাম টর্ক কখন হবে? when theta equal to 0 degree or 180 degree
আচ্ছা এই ডায়াগ্রাম গুলো বুঝো। ই এই দিক, পি এই দিক, থিটা কত হলো 0 ডিগ্রি। ই এই দিক, পি এই দিক, অ্যাঙ্গেল কত হলো 180 ডিগ্রি। এই দুটো কেসেই when থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি আর 180 ডিগ্রি দেন টর্ক কত হবে 0। এটা এক নম্বর কেস, মানে এটা টর্ক হচ্ছে মিনিমাম টর্ক। হ্যাঁ, নাম্বার 2 ম্যাক্সিমাম টর্ক। তাও ম্যাক্স কখন হবে, সাইন থিটার ভ্যালু যখন 1 হবে। ম্যাক্সিমাম টর্ক হচ্ছে এই ডায়াগ্রাম, এইদিকে ই, এইদিকে পি, থিটা যখন 90 ডিগ্রি, হ্যাঁ তখন ম্যাক্সিমাম টর্ক, সেটা হচ্ছে সাইন 90 কত আসবে পি। পি হচ্ছে ম্যাক্সিমাম, এখানে থিটা হচ্ছে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রির ক্ষেত্রে টর্ক হয় ম্যাক্সিমাম, মানে এর ঘুরে যাওয়ার টেন্ডেন্সি সব থেকে বেশি হবে 90 ডিগ্রিতে। টর্ক বেশি মানে হচ্ছে ঘুরে যাওয়ার টেন্ডেন্সি তত বেশি হবে। ঘটনা বুঝতে পারছো? তাহলে এক্সটার্ন, এবার ইন ভেক্টর ফর্ম যদি আমরা লিখি ইন, কারণ টর্ক তো ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর ফর্ম। আচ্ছা, তাও ভেক্টর ইজ ইকুয়াল টু পি ক্রস ই, কখনোই ই ক্রস পি বলবে না, আলাদা তো। ই ক্রস পি আর পি ক্রস ই তো আলাদা, ডিরেকশন আলাদা, বুঝো নাই? হ্যাঁ হ্যাঁ, বলো কখন নেগেটিভ হবে, তুমি বলো। আচ্ছা, সাইন 270 তে 3π/2 তে 90 হবে। সব সময় অ্যাঙ্গেল নিতে হবে স্মলার অ্যাঙ্গেলটা। ধরো এটা ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে, প্রস্তুত করা তো ভালোই, ডাইপোল এইভাবে আছে, তুমি বলবে এই অ্যাঙ্গেল হচ্ছে 270 ডিগ্রি, আসলে এটা 90 ডিগ্রি, মানে স্মলার অ্যাঙ্গেলটা নেব আমরা। অ্যাঙ্গেল সবসময় 180 থেকে কম যেটা, সেটা নেব। হ্যাঁ, সেই জন্য আমি অন্য মাইনাস হওয়ার ব্যাপার নেই। হ্যাঁ, টর্ক মাইনাস হওয়ার ব্যাপার নেই। তাহলে 180 ডিগ্রি থেকে থিটা, এখানে থিটা, হ্যাঁ থিটা লেস দেন অর ইকুয়াল টু 180 ডিগ্রি, যেটা সেই অ্যাঙ্গেলটা ধরবে। রিফ্লেক্স অ্যাঙ্গেল বলে না এটা, ওটা ধরবে না। হ্যাঁ হ্যাঁ, ভেক্টর ফর্ম। দাঁড়াও এখানে শেষ হয়নি বোঝা। টর্কের ডিরেকশন কোন দিকে আছে, এই ডায়াগ্রাম, টর্কের ডিরেকশন কোন দিকে আছে, ওই মেরা মাইল লাগাবো ধরি ইলেকট্রিক ফিল্ডের টর্কের ডিরেকশন। টর্ক ক্রস প্রোডাক্ট কার সঙ্গে, পি ক্রস ই, ঠিক। পি এর ডিরেকশন এই দিক, ই এর ডিরেকশন এই দিক। আমার এই ডায়াগ্রাম অনুযায়ী ই পি ক্রস ই করলে ইনভার্স হয় এখানে। এই টর্কটা কে দিচ্ছে, ইনভার্স টর্ক কে দিচ্ছে ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, আমি যখন এটা ধরেছিলাম আমি টর্ক দিচ্ছি, তাহলে আউটওয়ার্ডস অপোজিট টর্ক দিতে হবে তো, বুঝতে পারছো? আমি যখন ধরেছি এখানে, এখানে তো থাকবে না ও রেস্টে, আমার ধরে থাকতে হবে। আমি টর্ক অ্যাপ্লাই করে এটা ধরে আছি, ছেড়ে দিলে এই অবস্থায় চলে যাচ্ছে, তাহলে আমার টর্ক হচ্ছে তাহলে আউটওয়ার্ডস, ইলেকট্রিক ফিল্ড যেটা দিচ্ছে ইনওয়ার্ডস। বুঝতে পারছো? হ্যাঁ, ভেক্টর ফর্মে এটা। তাহলে আমরা একটা নোট লিখি। নাম্বার 1, নেট ফোর্স অন ডাইপোল ইন এক্সটার্নাল ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড is, দেখো, net force on dipole in external uniform electric field may be 0 না always 0, may be 0 না must be 0, must be 0, always 0। ইম্পর্টেন্ট কথা, এটা মনে রাখো। নাম্বার 2, ফোর্স। এইটাই তো পড়া, এই যে তুমি বুঝে গেছো, এটা বলার কি আছে? আর যারা বুঝতো না তারা কি বলতো, কেন হচ্ছে এগুলো বলতো, এটাই তো। তার মানে হবেই যে তুমি বুঝে গেলা, এটা জানার কি আছে আর বলার কি আছে, এটাই ঠিকঠাক বোঝা। হ্যাঁ, নাম্বার 2, আচ্ছা টর্ক মে অর মে নট বি 0 নাকি মাস্ট বি 0? আচ্ছা, মে বি 0, মে অর মে নট বি 0 আর মাস্ট বি 0। হ্যাঁ, টর্ক মে অর মে নট বি 0, ঠিক আছে? ইম্পর্টেন্ট দুটো লাইন এক্সামে আসে। অবশ্যই আমরা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড পড়ছি, নন ইউনিফর্ম হলেও ফোর্স থাকবে তখন, আর টর্ক মে অর মে নট বি 0 নন ইউনিফর্ম হলেও। নন ইউনিফর্ম আমি বলছি না, তাহলে হলো টর্ক হলো। তারপর হ্যাঁ, এখন দেখো, আচ্ছা
তোমরা একটু বলবে যদি না বোঝা থাকে, তোমার বুঝতে অসুবিধা হবেই, হ্যাঁ হবেই, তবুও যদি একটু একটু বোঝো একটু ভালো হয়। তোমার লেখা হচ্ছিল, হ্যাঁ একটু কথাটা বলো, রেসপন্স না করলে হ্যাঁ বোঝা যায় না তোমার হলো কিনা, হলো বা বুঝতে পারলে কিনা। হ্যাঁ হচ্ছে ডাইপোলের কি কি শিখলাম আমরা, আই শোনো ডাইপোল কি কি শিখলাম। ডাইপোল মোমেন্ট প্রথম দিন, তারপরে ডাইপোলের জন্য ইলেকট্রিক ফিল্ড কত সেটা দেখলাম, তারপরে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ডাইপোলকে রাখলে সে কত ফোর্স এক্সপিরিয়েন্স করে আর কত টর্ক এক্সপিরিয়েন্স করে। ডাইপোলের আপাতত এইটুকু শিখলাম। এইবার নেক্সট ওয়ার্ক ডান, ইম্পর্টেন্ট, ইন রোটেটিং এ ডাইপোল ইন এক্সটার্নাল, হ্যাঁ ইচ্ছা করে শেষ করে ইলেকট্রিক ফিল্ড পরে ওয়ার্ক ডান ইন রোটেটিং এ ডাইপোল ইন এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড। পড়া বোঝো, পড়া বোঝো। দেখো রোটেশনের ক্ষেত্রে, রোটেশন তোমরা একটা বডিকে রোটেট করার জন্য ওয়ার্ক ডান মনে আছে? আচ্ছা যখন একটা বডিকে ফোর্স অ্যাপ্লাই করে যখন এটাকে ডিসপ্লেসমেন্ট করো, এস ডিসপ্লেসমেন্ট, হ্যাঁ তখন ওয়ার্ক ডান কত? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট হয়, তাই না? যদি ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল থাকে তখন এফএস কস থিটা হয়, তাই না? দাঁড়াও, আর যদি ফোর্স ইউনিফর্ম না হয়, নন ইউনিফর্ম হয়, তখন ওয়ার্ক ডান আর কম্পোনেন্ট না, এফ ডট ডিএস। এটাও এটা এফ ডট এস হয়, এটা এফ ডট ডিএস তার ইন্টিগ্রেশন করতে হয়, মানে এফ ডিএস কস থিটা করতে হয়। বুঝতে পারছো? এইবার এইটা তো লিনিয়ার মোশন, হ্যাঁ 1D মোশনের ক্ষেত্রে হয়। এবার যখন রোটেশন হয় তখন জানো ওয়ার্ক কি হয়? এখানে যেমন ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট হচ্ছে ওয়ার্ক, আর যখন রোটেশনের ব্যাপার হয় ফোর্সের জায়গায় হয় টর্ক, আর ডিসপ্লেসমেন্টের জায়গা হয় অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা। রোটেশন মোশনের ক্ষেত্রে ওয়ার্ক ডান হচ্ছে টাউ থিটা। আচ্ছা অ্যাকচুয়ালি এটা টাউ ডট থিটা, তার মানে টাউ থিটা কস থিটা, টাউ থিটা কস থিটা, ব্যাপারটা এরকম। আচ্ছা এখন শোনো, যদি নন ইউনিফর্ম যদি টাউ হয়, টাউ যদি আলাদা আলাদা হয় বিভিন্ন জায়গায় টাউ, সেই ক্ষেত্রে তাহলে ওয়ার্ক ডান কি হবে? ইন্টিগ্রেশন টাউ ডট ডি থিটা, তার মানে ইন্টিগ্রেশন টাউ ডি থিটা কস থিটা, এরকম হবে না? আচ্ছা এইখানে আমরা ওয়ার্ক ডান বার করবো। দেখো ওয়ার্ক ডানটা কি, ব্যাপারটা কি আগে বুঝে নাও তারপরে লেখো। এইদিকে ইলেকট্রিক ফিল্ড, ওয়ার্কের ফর্মুলা এটা ইন কেস অফ রোটেশনাল মোশন, আর যখন ট্রান্সলেশনাল মোশন হয় তখন ওয়ার্কের ফর্মুলা এটা এফ বিএস কস থিটা, আর এইখানে আমরা টাউ ডি থিটা কস থিটা আমরা বলবো, ঠিক আছে? আর এই টাউ এর ডিরেকশন আর ডি থিটার ডিরেকশন যদি একই হয় তাহলে কস জিরো হয়ে যাবে, হ্যাঁ ওখানেও তাই, ফোর্স আর ডিএস এর ডিরেকশন যদি একই হয় সেই ক্ষেত্রে কস জিরো হয়ে যায়। হ্যাঁ এবার বোঝো, তার মানে ওয়ার্কের ফর্মুলা আমরা এটা কাজে লাগাচ্ছি এখন। হ্যাঁ আমরা কি করবো? ডাইপোলকে রোটেট করাবো, রোটেট করানোর জন্য ওয়ার্ক করতে হবে। কে ওয়ার্ক করবে এখানে? এক্সটার্নাল ওয়ার্ক, আমি কিন্তু করছি, মনে রেখো, ঠিক আছে? তাহলে এরকম ভাবে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, এইখানে আমি ডাইপোলকে ধরে আছি, ডাইপোলকে আমি এভাবে ধরে আছি, আমরা ধরে থাকতে যাবে নাকি? না তো চলে আসবে, এরকম সোজা হয়ে যাবে। এইবার এইটাকে ধরো, এটা থিটা 1 অ্যাঙ্গেলে আমি ধরে আছি, এই থিটা অ্যাঙ্গেল থেকে আমি এটাকে চেঞ্জ করাবো, এইখানে নিয়ে আসবো, থিটা 2 অ্যাঙ্গেলে আমি ঘুরিয়ে নিলাম ডাইপোলটাকে, তাহলে আমি ওয়ার্ক করলাম, আমি টর্ক অ্যাপ্লাই করলাম, তার জন্য অ্যাঙ্গেলও ঘুরলো, তাহলে টর্ক অ্যাপ্লাই করছো আবার অ্যাঙ্গেলও ঘুরছে মানে হচ্ছে আমি ওয়ার্ক করলাম। তাহলে আমি যে টর্কটা দিলাম তার জন্য এটা একটা ওয়ার্ক ডান হলো, সেই ওয়ার্ক ডানটা কত এটা আমি বার করবো। আচ্ছা কিন্তু একটা বিষয়, এখানে টর্কটা কি ইউনিফর্ম না নন ইউনিফর্ম সেটা একটু ভাবার, যদি ইউনিফর্ম হয় খুব ঝামেলা কমে যেত, তাই না? আর যদি নন ইউনিফর্ম হয় তাহলে তো ইন্টিগ্রেশনের ব্যাপার। বলো তো টর্কটা ইউনিফর্ম না নন ইউনিফর্ম? শুরুতে টর্ক কি যখন এইভাবে থাকবে? জিরো। শুরু মানে হচ্ছে যখন যদি এই দিকে রাখি তাহলে জিরো, তো টর্ক থিটা বাড়ার সঙ্গে সঙ্গে টর্ক বাড়বে, পি সাইন থিটা, টর্ক বাড়তে বাড়তে হাইয়েস্ট কখন হয়? টর্ক 90 ডিগ্রিতে টর্ক হাইয়েস্ট হয়, কি বুঝতে পারছো তো? তাহলে টর্ক ইউনিফর্ম না নন ইউনিফর্ম? নন ইউনিফর্ম হচ্ছে, বাড়ছে তো, তাহলে বাড়ার জন্য তাহলে আমি ইন্টিগ্রেশন ছাড়া ইন্টিগ্রেশনই আমাকে করতে হবে, এটা দিয়ে আর হচ্ছে না, ইন্টিগ্রেশন করে আমাকে বার করতে হবে ওয়ার্ক ডান। বুঝতে পারছো? আচ্ছা এইবার আমি ফাইনালি তাহলে করাচ্ছি, হ্যাঁ এইবার ফাইনালি করাচ্ছি। হ্যাঁ দেখো, তাহলে ডায়াগ্রাম ড্র করো, এইদিকে ইলেকট্রিক ফিল্ড দাও, এইখানে পি দাও, এইটা থিটা অ্যাঙ্গেল
তারপরে এইটা এখানে স্মল অ্যাঙ্গেল ঘোরানো হলো, এই দেখো এই এই পজিশনে ছিল, ডি থিটা স্মল অ্যাঙ্গেল ঘোরালাম, তার জন্য ওয়ার্ক ডান। এটা পি এর ডিরেকশন। এখন এইটা টু রোটেট দ্য ডাইপোল by an external torque, আমি কি লিখব? ওয়ার্ক ডানটাই আগে লিখতে হতো, dw is equal to torque into কি d theta, তাই না? torque into d theta. Therefore for rotation from theta 1 to theta 2, work done by external torque w equal to integration dw করব, তার মানে ইন্টিগ্রেশন টাউ d থিটা করব। এরপর আচ্ছা আমি কত টর্ক দিয়ে এটাকে ঘোরাবো? ইলেকট্রিক ফিল্ড যে টর্ক দেয় সেই পরিমাণই টর্ক আমার লাগবে, বেশি দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না। কম দিলে তো চলে আসবে, তাই না? বেশি দিলে অ্যাক্সেলারেশন হবে, যাতে স্পিড না বাড়ে, অ্যাক্সেলারেশন যাতে না হয়। ইকুয়াল টর্ক দিয়ে আমি তাহলে কাইনেটিক এনার্জি মানে এনার্জি কনভার্ট হয়ে যাবে। আমরা কাইনেটিক এনার্জির কোনো চেঞ্জ না করে আমি জাস্ট এটাকে ঘোরানোর জন্য যে টর্ক সেটা হচ্ছে পিই সাইন থিটার ইকুয়াল। এই মাত্র বললাম না পিই সাইন থিটা। তুমি বলতে পারো ওটা তো ইলেকট্রিক ফিল্ড যে টর্ক দিচ্ছে, আমার টর্কটাও তো ওটাই লাগবে। হ্যাঁ, তাহলে W ইকুয়াল টু টর্কের ভ্যালুটা আমি কত দিব? টর্ক ইজ ইকুয়াল টু পি সাইন থিটা না? তুমি বলতে পারো এই টর্কটা কে দিচ্ছে? আমি তখন বললাম তো ইলেকট্রিক ফিল্ড দিচ্ছে। এখন তো আমার টর্ক নিচ্ছি, আমার টর্ক আর ইলেকট্রিক ফিল্ডের টর্ক ইকুয়াল। হ্যাঁ, ওই ইকুয়াল টর্ক দিয়ে আমি ঘোরাচ্ছি এটাকে। তাহলে টর্কের জায়গা আমি পিই সাইন থিটা লিখছি, সঙ্গে ডি থিটা টর্কটার জায়গায় আমি বসালাম। এইবার পি বাইরে আসবে না? পি বাইরে আসবে, আর ইন্টিগ্রেশনের লিমিট দাও থিটা 1 থেকে থিটা 2। তাহলে থিটা 1 টু থিটা 2 ঘোরাচ্ছি, আর এখানে ব্র্যাকেট ইন্টিগ্রেশনের ভেতরে থাকছে সাইন থিটা ডি থিটা। আচ্ছা, থিটা 1 অ্যাঙ্গেল আর থিটা 2 অ্যাঙ্গেলটা একটু বুঝতে হবে, আমি পরে একটা ডায়াগ্রাম করে দিচ্ছি, তাই হয়ে যাবে। বলো সাইন থিটার ইন্টিগ্রেশন কত হয়? মাইনাস কস থিটা। ইন্টিগ্রেশন লিমিট থিটা 1 টু থিটা 2 মাইনাস আছে বলে তুমি লোয়ার লিমিটটাই আগে বসাতে পারো, মাইনাস আপার লিমিটটা পরে বসাতে পারো। দিস ইজ ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল টর্ক to rotate a dipole in external electric field. This is that work done by external torque to rotate a dipole. ডাইপোলটা কোথায় থাকতে হবে? এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে থাকতে হবে। এইখানে আমি একটা ডায়াগ্রাম করে দিচ্ছি, কারণ তাহলে তোমাদের নিউমেরিক্যাল করতে অসুবিধা হয়ে যাবে। থিটা 1 আর থিটা 2 অ্যাঙ্গেল কোনটা? ধরো এটা ই এর ডিরেকশন এই দিক। এবার ডাইপোল মনে করো এইভাবে আছে, ইনিশিয়ালি এইভাবে আছে, তাহলে এটাকে আমি ধরবো থিটা 1। থিটা 2 কোনটা? এই থিটা 1 পজিশন। অ্যাঙ্গেল সবসময় মেজার করা হবে, ই এর সাথে। থিটা 2 অ্যাঙ্গেল মানে হচ্ছে ডাইপোলকে আমি ঘুরিয়ে এইখানে নিয়ে এসেছি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা 2। খেয়াল করো আমার প্রশ্ন, আমার পয়েন্ট খেয়াল করো, অঙ্ক করতে নাহলে ভুল হয়ে যাবে নিউমেরিক্যাল করতে। বের করো, তারপরে লিমিট বসাও, মাইনাস বের করে লিমিট বসাও, করো 2 লাইন করো। থিটা 1 মাইনাস থিটা 2 করলে অসুবিধা কি আছে? মাইনাসটা তুলিয়ে দিলাম, দুইটা কাজ একসঙ্গে হলো। বসাও, করো। তোমরা বলছিলে আপার লিমিটটা আগে বসে থিটা 2টা আগে হতো, আচ্ছা মাইনাসটাকে আমি তুলে দিলাম যে আবার, ঠিক আছে? হ্যাঁ, এই নিউমেরিক্যাল করতে গিয়ে যেন ভুল না হয়। থিটা 1 হচ্ছে ইনিশিয়াল অ্যাঙ্গেল, আর থিটা 2 হচ্ছে ফাইনাল অ্যাঙ্গেল, কিন্তু ফাইনাল অ্যাঙ্গেলটাও কিন্তু নিতে হবে ইলেকট্রিক ফিল্ডের সাথে। তোমাকে যদি বলে 30 ডিগ্রিতে একটা ডাইপোল আছে, তুমি আরো 30 ডিগ্রি ঘোরাও, কত ওয়ার্ক? তাহলে থিটা 1 কত? 30, থিটা 2 কত? 60। এটা মাথায় রেখো। তাহলে অ্যাঙ্গেল নিতে হবে সবসময় ইলেকট্রিক ফিল্ডের সঙ্গে। হ্যাঁ, এখন বলো। হ্যাঁ, আচ্ছা তোমার এই লাইনটা কি করে হলো এখান থেকে এখানে? আচ্ছা তাহলে এখানে করে আমি মুছে দিচ্ছি, ঠিক আছে? দেখো আমি পি লিখছি, সামনে মাইনাস করে দিচ্ছি, তোমার মাইনাস এই সামনে, ঠিক আছে? এবার কস থিটা আপার লিমিট আগে বসাতে হয়, তাহলে
cos থিটা 2 মাইনাস cos থিটা 1 বসালাম। এবার মাইনাসটাকে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, থিটা cos থিটা 1 যেটা সেটা হয়ে যাবে প্লাস, আর এটা হয়ে যাবে মাইনাস। আমি তো এটাই করছি। তাহলে পি ই cos থিটা 1 মাইনাস cos থিটা 2 হচ্ছে, এটাই করেছি আমি। দেখো হলো। এবার নেক্সট হ্যাঁ শোনো, এবার পোটেনশিয়াল এনার্জি অফ ডাইপোল, ডাইপোলের পোটেনশিয়াল এনার্জি অবশ্যই এক্সটার্নাল ফিল্ডে আমাদের থাকতে হবে ডাইপোলের। এটারও কিছুটা কনসেপ্ট 11 এর কনসেপ্ট বলি। তোমরা বলো তো, ওই আমরা গ্রাউন্ড থেকে আর্থ সারফেস একটা বডিকে এই হাইটে তুললাম যার মাস হচ্ছে m, আমরা বলি বডিটার পোটেনশিয়াল এনার্জি mgh, তাই না? আচ্ছা এই কথাটা কি ঠিক বলি? পোটেনশিয়াল এনার্জি বলছি আমরা mgh, গ্রাউন্ডের রেসপেক্টে। তার মানে কি, আমি যদি এইখানে একটা সারফেস বলি, এই সারফেস থেকে যখন আমি তুলবো এই হাইট, তখন কি, তখন তো mgh বলি। দেখো আমরা অ্যাকচুয়ালি কি করছি, আমরা কোনো একটা জায়গায় পোটেনশিয়াল এনার্জি জিরো ধরছি। এটা পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স, mgh মানে যেটা বলি আমরা সেটা পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স। এই পয়েন্ট আর এই পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স হচ্ছে mgh। এই পয়েন্ট আর এই পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স হচ্ছে mgh। তার মানে কোথাও না কোথাও পোটেনশিয়াল এনার্জি আমরা জিরো ধরে নিচ্ছি, তবে আমি বলছি এখানে mgh। এইখানে জিরো পোটেনশিয়াল এনার্জি হলে এইখানে আমরা বলছি mgh, এইখানে জিরো পোটেনশিয়াল এনার্জি হলে এখানে আমি বলছি। তার মানে জিরো পোটেনশিয়াল এনার্জি আমাকে ধরতে হচ্ছে, পোটেনশিয়াল এনার্জি জিরো লেভেল একটা ধরে নিতে হয়। আচ্ছা পোটেনশিয়াল এনার্জি কি করেই বা হচ্ছে? দেখো একটা মাসকে যখন আমি আর্থ সারফেস থেকে উপরে তুলছি, কে তুলছে? এক্সটার্নাল ফোর্স, আমি তুলছি, ফোর্স দিচ্ছি। এই ফোর্সটা যত ওয়ার্ক করছে সেটাই পোটেনশিয়াল এনার্জি। আমি কত ওয়ার্ক করছি, ফোর্স উপর দিকে দিচ্ছে, আমার ফোর্স উপর দিক, ডিসপ্লেসমেন্ট এইচ, তাহলে ওয়ার্ক কত করছি? এফ এইচ না? এফ মানে কত এখানে? এফ মানে হচ্ছে এমজি ইকুয়াল, এমজি ইকুয়াল ফোর্স দিয়ে আমি তুলছি বডিকে, এমজি ডাউনওয়ার্ডস আর আমার ফোর্স আপওয়ার্ডস, ইকুয়াল ফোর্স দিয়ে তুলছি, সেই জন্য এমজিএইচ ওয়ার্ক ডান হচ্ছে। হ্যাঁ, কিন্তু এখানে পোটেনশিয়াল এনার্জি জিরো ধরে আমরা বলছি, এটা বুঝতে পারছো? তাহলে পোটেনশিয়াল এনার্জি একটা জিরো লেভেল হয়। আর পোটেনশিয়াল এনার্জি কি করে বার করে? ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স। এখানেও পোটেনশিয়াল এনার্জি অফ ডাইপোল ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল টর্ক হবে, কিন্তু এখানেও তাহলে জিরো লেভেল একটা ধরতে হবে। আমরা ধরে নেই পোটেনশিয়াল এনার্জি, দেখো বোঝো ইলেকট্রিক ফিল্ড দিকে, বুঝো ইলেকট্রিক ফিল্ড এইদিকে, আর এইদিকে মনে করো ডাইপোলটা এইভাবে আছে। এই পজিশনে ওই যে জিরো পোটেনশিয়াল এনার্জি ধরতে হবে, এই অবস্থা আমরা জিরো পোটেনশিয়াল এনার্জি ধরে নিচ্ছি। তাহলে হ্যাঁ, এবার এই পজিশন থেকে তুমি অন্য অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিই, তাহলে ওয়ার্ক করতে হবে। আমি এটাকে আমি এইভাবে ঘুরিয়ে নিচ্ছি, থিটা অ্যাঙ্গেলে ঘুরিয়ে নিচ্ছি। কত থেকে ইনিশিয়াল কত ছিল? 90 ডিগ্রি যখন থাকবে পোটেনশিয়াল এনার্জি জিরো লেভেল 90 ডিগ্রি থেকে অন্য কোনো জায়গায় আমি ঘুরিয়ে নিয়ে গেলে যে ওয়ার্ক করতে হবে সেটাই হচ্ছে এই জায়গাটার পোটেনশিয়াল এনার্জি। 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে অন্য কোনো অ্যাঙ্গেলে ঘোরাতে যে ওয়ার্ক করতে হবে সেই ওয়ার্ক ডানটাই পোটেনশিয়াল এনার্জি ফর অ্যাঙ্গেল থিটা। একই সেম। এখানে ইনিশিয়াল ও বলছে 90 ডিগ্রি থেকে ছোট অ্যাঙ্গেল, আমি তো বড় অ্যাঙ্গেল দেখাচ্ছিলাম। ও বলছে এই পজিশন থেকে এই পজিশনে নিয়ে আসি, একই ফাইনাল অ্যাঙ্গেল থিটাই। আর সেই অ্যাঙ্গেল সবসময় এর সাথেই মাপতে হবে, বাট ইনিশিয়াল অ্যাঙ্গেল 90 ডিগ্রি। বুঝতে পারছো? তাহলে আমরা ডেফিনেশন কি দেব? পোটেনশিয়াল এনার্জি অফ ডাইপোল অ্যাকচুয়ালি তাহলে ওয়ার্ক ডান থেকে তো আসে নাকি? ওয়ার্ক ডান থেকে আসে সব সময়। ওয়ার্ক ডান টু রোটেট এ ডাইপোল, ওয়ার্ক ডান তো পজিটিভ নেগেটিভ সবই হবে, ওয়ার্ক ডান পজিটিভ নেগেটিভ সব হয়। ওয়ার্ক ডান টু রোটেট এ ডাইপোল ফ্রম theta 1 equal to 90 degree to theta 2 equal to theta is the potential energy, এভাবে লিখলাম, energy of the dipole at angle theta. theta angle এ potential energy আমরা বলতে আমরা মানে বুঝছি যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে থিটা অ্যাঙ্গেলে ঘোরানোর জন্য যে ওয়ার্ক ডান, বাস। তাহলে দেখো দেয়ারফর পোটেনশিয়াল এনার্জি ওয়ার্ক ডানের ফর্মুলা আমাদের জানা আছে। দেয়ারফর পোটেনশিয়াল এনার্জি ইউ দিয়ে লিখলাম, এটা তো অ্যাকচুয়ালি ওয়ার্ক ডান, আর ওয়ার্ক ডানের ফর্মুলা কি? পি cos থিটা 1 মাইনাস cos থিটা 1 মানে 90 ডিগ্রি মাইনাস cos থিটা, থিটা 2 হচ্ছে থিটা।
তাহলে পোটেনশিয়াল এনার্জি দেখো কত এসছে, পিই, আর এখানে cos 90 জিরো না, জিরো মাইনাস cos থিটা, তার মানে মাইনাস পিই cos থিটা। দিস ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি। কোথায়? থিটা অ্যাঙ্গেল যখন থাকবে, হ্যাঁ, সে থিটা অ্যাঙ্গেল যাই হোক। আর এটাকে আমি এরকমও লিখতে পারি, পিই মানে হচ্ছে পি ভেক্টর কোয়ান্টিটি, ইও ভেক্টর কোয়ান্টিটি, আর পি cos থিটা মানে হচ্ছে পি ডট ই, এটাও লেখা যায়। হ্যাঁ, তুমি এখানে ই ডট পিও লিখতে পারো, অসুবিধা নেই ডট প্রোডাক্টের ক্ষেত্রে। পোটেনশিয়াল এনার্জি ফর্মুলা দুটোই মনে রাখো, মাইনাস পি cos থিটা। ঠিক আছে, একটু ভাবো পোটেনশিয়াল এনার্জি ফর্মুলাটা, মাইনাস পিই cos থিটা। বলো তো, যখন একটা ডাইপোল along the direction of electric field থাকবে, এখানে টর্ক কত এই অবস্থায়, টর্ক কত, ফোর্স কত ডাইপোলের উপরে, তারপরে এখন যদি বলি পোটেনশিয়াল এনার্জি কত, প্রত্যেকটা পয়েন্ট খেয়াল করো, টর্ক জিরো আছে, ফোর্সও জিরো আছে, পোটেনশিয়াল এনার্জি কত আছে ভালো করে বলো, মাইনাস পিই cos 0 1, তাহলে মাইনাস পি, টর্ক কত জিরো, ফোর্স কত জিরো। আচ্ছা, এবার বলবে এইদিকে ই এইদিকে পি, বলো টর্ক কত জিরো, দেরি হয় কেন, ফোর্স কত অলওয়েজ জিরো, পোটেনশিয়াল এনার্জি কত cos 180 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস 1 মাইনাস প্লাস পি হলো। আচ্ছা, আমি যদি এইভাবে রাখি, এইদিকে ই এইদিকে পি, বলো টর্ক কত, টর্ক হচ্ছে পি, টর্ক ম্যাক্সিমাম হয় পি সাইন থিটা, সাইন 90, আর ফোর্স কত, ফোর্স তো জিরোই, আর হচ্ছে পোটেনশিয়াল এনার্জি কত, পোটেনশিয়াল এনার্জি জিরো। আচ্ছা, মনে আছে? এইবার শোনো, আমরা মেকানিক্সে পড়েছি যে যদি নেট টর্ক আর নেট ফোর্স যদি জিরো হয় কোনো বডির উপরে, তখন বডি আমরা বলি ইকুইলিব্রিয়ামে থাকা। নেট ফোর্স আর নেট টর্ক যদি জিরো হয় তাহলে বডি ইজ ইন ইকুইলিব্রিয়াম, আমরা এটা বলি। তাহলে দেখো তো, এই কেসটাতে নেট ফোর্স জিরো আর নেট টর্ক জিরো আছে না, আবার এই কেসটাতে নেট ফোর্স আর নেট টর্ক জিরো আছে না, তাহলে দুটোই ইকুইলিব্রিয়াম পজিশন, এটা ইকুইলিব্রিয়াম এটাও ইকুইলিব্রিয়াম। আচ্ছা, এই দুই ইকুইলিব্রিয়াম, এটা কিন্তু কোনো ইকুইলিব্রিয়াম নেই, এখানে টর্ক আছে। এই দুই ইকুইলিব্রিয়ামের মধ্যে যেখানে পোটেনশিয়াল এনার্জি কম সেটাকে বলি আমরা স্টেবল ইকুইলিব্রিয়াম। দেখো তো, এই দুটোর মধ্যে পোটেনশিয়াল এনার্জি এখানে মাইনাস পি আর এখানে কি প্লাস পি, তাহলে এখানে পোটেনশিয়াল এনার্জি কম, এটাকে বলা হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম, আর এটা আনস্টেবল ইকুইলিব্রিয়াম। দেখো, স্টেবল ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে এইখানে যদি ডাইপোলটাকে সামান্য অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিই, এটা আবার আগের অবস্থায় আসবে, আর এইখানে ডাইপোলটাকে যদি আমি সামান্য ঘুরিয়ে দিই একদম উল্টে যাবে না, এটার উপর তো ফোর্স এই দিক, তাহলে এইভাবে ফোর্স দিয়ে টেনে এটাকে ঘুরিয়ে দেবে, তাহলে এটা আনস্টেবল ইকুইলিব্রিয়াম। হ্যাঁ, তাহলে এটা স্টেবল, এটা আনস্টেবল। এবার আরেকটা কথা বলি, যখন স্টেবল ইকুইলিব্রিয়াম ডিস্টার্ব করা হয়, স্টেবল থেকে যদি আমি ডিস্টার্ব করি, সামান্য ডিসপ্লেস করি, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট যদি সামান্য করি, এটা ছেড়ে দিলে আগের অবস্থায় শুধু আসবে না, এটা অসিলেট করবে, বুঝতে পারছো, অসিলেশন হবে। আমার কথা বুঝতে পারছো? এটাকে স্টেবল ইকুইলিব্রিয়াম থেকে একটু সামান্য ডিসপ্লেস করো, এটা ছেড়ে দিলে কি হবে, তুমি বলছো আগের অবস্থায় আসবে, হ্যাঁ আগের অবস্থায় আসবে, কিন্তু রেস্টে চলে আসবে কি সঙ্গে সঙ্গে, এটা অসিলেশন হবে, এইরকম নড়তে থাকবে, নড়তে নড়তে এক সময় এক্সটার্নাল কোনো মানে ফোর্সের জন্য এটা জিরো হয়ে যাবে, এক সময় থেমে যাবে, সেটা ঠিক আছে, কিন্তু অসিলেট করবে। এই অসিলেশনটা আবার সিম্পল হারমোনিকও হতে পারে যদি ডিসপ্লেসমেন্টটা খুব কম হয়, ভেরি ফিউ মানে খুব সামান্য ডিসপ্লেসমেন্ট যদি হয়, সেটা সেক্ষেত্রে সিম্পল হারমোনিক মোশন হবে। তখন অনেকগুলো কথা বললাম। আচ্ছা, আনস্টেবল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে কি অসিলেটরি মোশন হওয়া সম্ভব? আসবেই না ওই পজিশনে। হ্যাঁ, তাহলে স্টেবলের ক্ষেত্রেই অসিলেটরি মোশন হওয়া সম্ভব, আর সিম্পল হারমোনিক মোশন হওয়া সম্ভব যদি অ্যাঙ্গেল ভেরি স্মল অ্যাঙ্গেলে তুমি ঘোরাও, তখন সিম্পল হারমোনিক হয়। একটু বড় অ্যাঙ্গেলে ঘুরলে তখন আমরা বলবো না এটা সিম্পল হারমোনিক, ওটা আমরা বলবো অসিলেটরি। বুঝতে পারছো বেসিক ব্যাপারগুলো? এইবার আমরা একটা টেবিল করে দেখাচ্ছি তোমাদের। এখানে হচ্ছে অ্যাঙ্গেল মানে থিটা, কত থিটার জন্য ফোর্স কত হবে, এটা হচ্ছে নেট ফোর্স এফ নেট, তারপরে হচ্ছে টর্ক, টর্ক হচ্ছে পি সাইন থিটা, তোমরা নিজেরাই বলবে কোন পজিশনের জন্য কত, কত অ্যাঙ্গেলের জন্য কত হচ্ছে অ্যাঙ্গেল এটা। তারপরে হচ্ছে পোটেনশিয়াল এনার্জি মাইনাস পিই কস থিটা। তারপরে হচ্ছে আমি এখানে রিমার্ক একটা কলাম আমি রাখছি। হ্যাঁ, এবার দেখো, নাম্বার 1 অ্যাঙ্গেল 0 ডিগ্রি, কার সাথে কার অ্যাঙ্গেল, অ্যাকচুয়ালি কার সাথে কার অ্যাঙ্গেল বলা হচ্ছে, ই আর পি, ই এর সাথে পি, এইভাবে এইটার জন্য সবগুলো পয়েন্ট লিখবো। নাম্বার 2
অ্যাঙ্গেল যদি 180 ডিগ্রি হয়, ই এই দিক আর পি এই দিক যদি হয়, সেই ক্ষেত্রে আমরা এই সবগুলো পয়েন্ট লিখবো। নাম্বার 3, যদি অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি মানে হচ্ছে এই দিকে ই, এই দিকে পি, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে কি কি হয় সেগুলো আমি লিখতে চাচ্ছি। বুঝতে পারলে? হ্যাঁ, আমার পড়া কিন্তু হয়ে গেছে, এবার সেটাকে একটু সাজিয়ে দিচ্ছি, আর কিছু না, পড়া তো হয়ে গেছে। এগুলো বলো। এই অবস্থায় নেট ফোর্স 0, নেট টর্ক 0, পোটেনশিয়াল এনার্জি মাইনাস পিই, আর এই মাইনাস পি মানে হচ্ছে মিনিমাম, আমি বললাম। আচ্ছা, রিমার্কটা পরে লিখি। 2 নম্বর, 180 ডিগ্রি অ্যাঙ্গেল, ফোর্স অলওয়েজ 0, টর্ক এটাও 0, তাহলে প্লাস পি হচ্ছে ম্যাক্সিমাম পোটেনশিয়াল এনার্জি। এইবার 90 ডিগ্রি ফোর্স থাকবে নাকি? 0, টর্ক থাকবে তো, টর্ক হচ্ছে পি, টর্কটা এবার ম্যাক্সিমাম 90 ডিগ্রিতে থাকলে, পোটেনশিয়াল এনার্জি 0, তাই হয় না? এবার ইকুইলিব্রিয়াম মানে কি? একটু আগে বললাম, যখন নেট ফোর্স নেট টর্ক কোনো পজিশনে 0 হলে সেটাকে আমরা বলি ইকুইলিব্রিয়াম। তাহলে দেখো তো, এটা কি নেট টর্ক আর নেট ফোর্স 0 আছে? আছে তো, ফোর্স তো 0, এই পজিশনটা ফোর্সও 0 টর্কও 0, তাহলে এটা ইকুইলিব্রিয়াম। কি কি ঠিক কি না? ওটা ইকুইলিব্রিয়াম। এখানেও টর্ক 0 ফোর্স 0, তাহলে এটাও ইকুইলিব্রিয়াম। আচ্ছা, এইটা কি ইকুইলিব্রিয়াম আছে? টর্ক আছে তো, এটা নো ইকুইলিব্রিয়াম। এবার ইকুইলিব্রিয়াম দুটো পজিশন, এই দুটো পজিশনের মধ্যে পোটেনশিয়াল এনার্জি কোথায় কম? এখানে, যেখানে পোটেনশিয়াল এনার্জি কম সেটাকে বলা হচ্ছে স্টেবল, আর এটা হচ্ছে আনস্টেবল ইকুইলিব্রিয়াম। হলো? দেখো এদিকে ইলেকট্রিক ফিল্ড, একটা ডাইপোলকে খুব সামান্য ডিসপ্লেস করা হলো স্মল অ্যাঙ্গেলে, তার স্টেবল ইকুইলিব্রিয়াম পজিশন থেকে সামান্যটা ডিসপ্লেস করা হলো, কি বলা হলো একটু আগে? এটার মোশন এসএইচএম হবে। তাহলে এইটাই এখন করাচ্ছি, এই এসএইচএম হলে এসএইচএম এর টাইম পিরিয়ডটা কি হবে সেটা আমি করব এখন। হ্যাঁ, if the dipole is rotated by small angle, if the dipole is rotated by small angle from কি হলো? স্টেবল ইকুইলিব্রিয়াম, স্টেবল ইকুইলিব্রিয়াম থেকে যখন স্মল অ্যাঙ্গেলে ঘোরানো হবে, if the dipole is rotated by small angle from stable equilibrium, so that its motion is simple harmonic motion, and find its time period. মোশন সিম্পল হারমোনিক হবে, আর সিম্পল হারমোনিক মোশনের যে টাইম পিরিয়ড সেটা কত হবে? কোশ্চেন ফর্মে লিখে দিলাম, অ্যান্সার দেখো। দেখো স্মল অ্যাঙ্গেল, মনে করো থিটা অ্যাঙ্গেলে আমি ঘুরিয়ে দিলাম ডাইপোলকে, না থিটাই ধরছি আমি, দরকার নেই থিটাটা স্মল, থিটা স্মল হলে একটা ব্যাপার আসবে, সেটা দেখবে। স্মল অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিলাম, ঠিক আছে? এবার ঘুরিয়ে ছেড়ে দিলাম, তাহলে ইলেকট্রিক ফিল্ড যে টর্ক দিবে সেটা আমরা রিস্টোরিং টর্ক বলবো, সেই টর্ক এটাকে আগের অবস্থায় নিয়ে আসার চেষ্টা করবে। তাহলে রিস্টোরিং টর্ক যেটা, রিস্টোরিং টর্ক টাও, রিস্টোরিং টর্ক টাও ইকুয়াল টু মাইনাস পিই সাইন থিটা। টর্কের ফর্মুলা তো এটাই, মাইনাস কেন বলছি? থিটার সঙ্গে টর্ক অপোজিট ডিরেকশন এখানে। আচ্ছা, গেল। এবার দেখো, ইফ থিটা ইজ স্মল, বলো সাইন থিটা কত হয়? সাইন থিটা নিয়ারলি ইকুয়াল টু থিটা, টর্ক ইজ ইকুয়াল টু মাইনাস পিই থিটা এলো। টর্ক ইকুয়াল টু, আমরা প্রত্যেকটা জায়গা বোঝার চেষ্টা করো,
ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সেলারেশন না, ঠিক একই রকম নিউটন সেকেন্ড ল অফ মোশন ইন কেস অফ রোটেশনাল মোশন টাউ ইজ ইকুয়াল টু আই ইনটু আলফা। মাসের জায়গায় মোমেন্ট অফ ইনার্শিয়া, অ্যাক্সেলারেশনের জায়গায় কি, এটা কি আলফা কি অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, তার টর্কের জায়গায় আমি আই আলফা লিখছি মাইনাস পি ই সাইন থিটা, সাইন থিটা বলে থিটা, পি ই থিটা। আই আলফা মানে আবার দেখো অ্যাক্সেলারেশন ইকুয়াল টু মনে আছে d2s বাই dt স্কয়ার, তাহলে আলফা ইকুয়াল টু আমি লিখতে পারি d2 থিটা বাই dt স্কয়ার। তাহলে আলফার জায়গায় আমি লিখবো d2 থিটা বাই dt স্কয়ার ইকুয়াল টু মাইনাস পি ই থিটা। এবার আই দিয়ে ডিভাইড করে দাও বোথ সাইডে, d2 থিটা বোথ সাইড মানে বাই dt স্কয়ার equal to minus PE by I into theta or d2 theta by dt square plus PE by I theta equal to 0. ডাবল ডেরিভেটিভ করে তো অ্যাক্সেলারেশন আছে, অ্যাক্সেলারেশনকে বসালাম, অ্যাক্সেলারেশন তো ডাবল ডেরিভেটিভ অফ ডিসপ্লেসমেন্ট, অ্যাক্সেলারেশনটাই ডাবল ডেরিভেটিভ অফ ডিসপ্লেসমেন্ট, কাউকে ডেরিভেটিভ করা হয় না এখানে, আমি অ্যাক্সেলারেশন জায়গায় আলফার জায়গায় d2 থিটা বাই dt স্কয়ার বসিয়েছি। তাতে লাস্ট যে আমরা একটা এক্সপ্রেশন একটা ফর্ম ইকুয়েশন পেলাম এরকম, আর এই ইকুয়েশনটা হ্যাঁ ঠিক ঠিক তোর মনে পড়ে গেছে। দেখো এটা নাম্বার 1 দিলাম, ডিফারেনশিয়াল ইকুয়েশন তোমাদের মনে আছে কিনা, ডিফারেনশিয়াল ইকুয়েশন of angular SHM আমরা জানি যেটা d2 theta by dt square plus omega square theta equal to 0। দেখো নাম্বার 1 ইকুয়েশন জাস্ট লাইক ইকুয়েশন, এটা SHM এর ইকুয়েশন, তাহলে এটাও SHM, therefore comparing 1 and 2 we can say that motion of the dipole will be SHM। তাহলে মোশন তো SHM হলো, এবার টাইম পিরিয়ড বার করতে হবে। ফার্স্ট পার্ট হয়ে গেল, মোশন SHM হবে, সেটা প্রুফ হয়ে গেল। এবার দুটো কম্পেয়ার করো, দেখো এখানে ওমেগা স্কয়ার কত, এটা কম্পেয়ার করলেই তো বোঝা যাচ্ছে। তাহলে ওমেগা স্কয়ারের ভ্যালু এটা, ওমেগা থেকে তো আমরা টি বার করতেই পারি। হ্যাঁ তাড়াতাড়ি করো। ইকুয়েশন 1 এন্ড 2 দুটো ইকুয়েশন থেকে আমরা পাচ্ছি, কম্পেয়ার করো। ওমেগা স্কয়ার ইকুয়াল টু কত পাচ্ছ, দেখো ওমেগা স্কয়ার ইকুয়াল টু পি বাই আই, তাহলে পি ইন্টু ই বাই আই, তাহলে ওমেগা ইকুয়াল টু স্কয়ার রুট অফ পি ই বাই আই। আচ্ছা তাহলে টি ইকুয়াল টু 2 পাই বাই ওমেগা আমরা জানি, তার মানে 2 পাই বাই ওমেগা মানে হচ্ছে আই গেল উপরে, পি আসলো নিচে। দিস ইজ টাইম পিরিয়ড অফ অসিলেশন। এটা আই, এটা 2 পাই স্কয়ার রুট আই বাই পি টি। হ্যাঁ এখানে বলো তো আই কি, হোয়াট ইজ আই? হ্যাঁ আই কিন্তু মোমেন্ট অফ ইনার্শিয়া, মনে রাখো মোমেন্ট অফ ইনার্শিয়া। ই হচ্ছে ডাইপোল যে ইলেকট্রিক ফিল্ড তৈরি করে সেটা কি না, এক্সটার্নাল ফিল্ড যে ফিল্ডের মধ্যে রাখা আছে ডাইপোলকে, আর পি হচ্ছে ওই ডাইপোলটার ডাইপোল মোমেন্ট। এখান থেকে আমরা সিম্পল হারমোনিক মোশন যে টাইম করে সেটা আমরা বার করে নিতে পারি। তাহলে স্টেবল ইকুইলিব্রিয়াম ডিস্টার্ব করলেই অসিলেটরি মোশন হয়, আর অসিলেটরি মোশনের মধ্যে যদি ডিসপ্লেসমেন্টটা খুব যদি কম হয়, থিটা যদি ভেরি স্মল হয়, সেক্ষেত্রে সিম্পল হারমোনিক মোশন হয়। হলো? তাহলে এখানে একটা পার্ট হলো, কি কি শিখলে আজকে? ফোর্স, টর্ক, ওয়ার্ক ডান, পোটেনশিয়াল এনার্জি, তারপরে স্টেবল আনস্টেবল ইকুইলিব্রিয়াম, আর হচ্ছে তারপরে এটা, তাই তো? এমন কিছু না, অল্প।